কি খবর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি হচ্ছে হায়ার ম্যাথের যে সেকেন্ড চ্যাপ্টারটা বীজগাণিতিক রাশি, এই চ্যাপ্টারে আমি ফার্স্ট ক্লাসে বহুপদী কি বহুপদী নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু ওই ফার্স্ট ক্লাসের কিছু অংশ যেটা হচ্ছে ফার্স্ট ক্লাসেই আলোচনা করা উচিত ছিল, ভাগশেষ উপপাদ্য শেষ শুরু করার আগে ওই কিছু অংশ নিয়ে এখন ছোট্ট একটা ক্লাস আমরা করার চেষ্টা করব। সো চলো আবার একটু মনোযোগ দিই। আমরা ওই ক্লাসে কি কি আমরা পড়তেছিলাম, যে বহুপদী কি কি দেখলে আমরা বুঝবো বহুপদী। ওইখান থেকে আমি কি বলছিলাম, জিরো একটা বহুপদী। কেন জিরো বহুপদী? কারণ জিরোকে কি লেখা যায়, জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো সামথিং পাওয়ার জিরো, অথবা জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভও লেখা যায়। যে কোনো কিছুর সাথে জিরো গুণ হইলেই তো। কারণ বহুপদীর সমীকরণ যখন তোমাকে পড়ানো হয়েছে যে কোনটা বহুপদী রাশি হবে কোনটা বহুপদী রাশি হবে না, সেই ক্ষেত্রে তোমার কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল হচ্ছে যে সি এক্স টু দি পাওয়ার পি, অর্থাৎ হচ্ছে এই চলকের ঘাত অঋণাত্মক। চলকের ঘাত বা পাওয়ার হচ্ছে অঋণাত্মক। কিন্তু এই ধ্রুবক সহগ নিয়ে কি তোমাকে কোনো কথা বলা হয়েছে? সহগ প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। তার মানে আমি যদি সহজ কথাই বলতে চাই, এই যে দেখো, root over 3 divided by 2x to the power 5 minus 3 root 2 x square plus 1 equal 0 না, আমি সমীকরণে পড়ে যাচ্ছি। এটা একটা বহুপদী, এটা ডেফিনেটলি একটা বহুপদী, এটা অবশ্যই একটা বহুপদী। কেন বহুপদী হবে তুমি বলো তো? কারণ কি, এখানে দেখো, সহগ হিসাবে আমার ভগ্নাংশ থাকুক, সহগ হিসাবে আমার ঋণাত্মক সংখ্যা থাকুক, এটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে চলকের ঘাত দেখো ধনাত্মক, চলকের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা, চলকের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে বহুপদী হবে। তারপরে আমি বলছিলাম সাইন এক্স ইকুয়াল টু, এটা বহুপদী নয়, কারণ এটা ম্যাকলরিনের ধারা অনুযায়ী এটাকে বিস্তার করা যায়। কিন্তু সাইন 45 ডিগ্রি যদি বলি আমি ফিক্সড করে দেই, তাহলে 1/√2, এটা অবশ্যই বহুপদী হবে। এখন কথা হচ্ছে এইটা কেন বহুপদী হইলো, এটা কেন বহুপদী হইলো? জিরো যদি বহুপদী হয়, 5 যদি বহুপদী হয়, কারণ 5 কে কি লেখা যায়, 5 ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো সামথিং পাওয়ার জিরো মানে 1, সুতরাং এটাকে কি লেখা যায়, শুধু 5। তার মানে 5 যদি বহুপদী হয়, তাহলে 1/√2 কেন বহুপদী হবে না? 1/√2 কেও তো এইভাবে লেখা যায়, 1/√2 এক্স টু দি পাওয়ার জিরো। তো চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা, দ্যাট মিন্স জিরো হইলেও তো বহুপদী, তাহলে অবশ্যই এইটা বহুপদী হবে। এর থেকে জটিল উদাহরণ তোমাদের আসে না, এর থেকে জটিল উদাহরণ তোমাদের এসএসসি লেভেলে অবশ্যই আসে না। এখন দেখো, যদি তিন ঘাত বহুপদী হয়, চতুর্ঘাত বহুপদী তো হতে পারে। যেমন মনে করো এ বি সি ডি, এগুলার পাওয়ার 5, এটার পাওয়ার স্কয়ার প্লাস 4x y z স্কয়ার স্কয়ার, এটার পাওয়ার মনে করো 1। এটা কি লিখলাম? এখানে যদি তোমাকে বলে দেয় যে এই রাশিটার চলক কোনটা, যদি এফ অফ এক্স বলে দেয়, তাহলে এফ অফ এক্স হইলো চলক, এই যে এটা এক্স চলক, তাহলে এটা দ্বিমাত্রিক বহুপদী রাশি। এটা হচ্ছে দ্বিমাত্রিক বহুপদী রাশি, কারণ চলকের ঘাত হচ্ছে ধনাত্মক এবং মুখ্য পদ হচ্ছে 4x স্কয়ার y টু দি পাওয়ার 1 এবং z স্কয়ার, এবং মুখ্য সহগ হচ্ছে x স্কয়ার ব্যতীত 4y টু দি পাওয়ার 1 এবং z স্কয়ার, এটা হচ্ছে মুখ্য সহগ। কিন্তু যদি তোমাকে চলকের কথা না বলে, যদি জাস্ট এইটাই বলে দেয়, তাহলে চলক আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এটা 7 চলকের বহুপদী রাশি দেখা হয়ে গেল। চলক কয়টা? 7টা। যদি ফিক্সড করে না বলে দেয়, তাহলে সবগুলাই চলক, এতে তোমার সমস্যা কি? এইবার আসো, সমীকরণ কি? একাধিক বহুপদী রাশির যোগ বিয়োগ ফল যদি শূন্য হয়, তবে তাকে সমীকরণ বলা যায়। অর্থাৎ যদি আমি এমনটা লিখি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এই যে এইটা হচ্ছে বহুপদী রাশি, এটা কি বহুপদী রাশি, আর সম্পূর্ণটা হচ্ছে সমীকরণ, সম্পূর্ণটা হচ্ছে সমীকরণ। তাহলে উপরে একটা হেডিং মাইরা দাও, হেডিংটা হবে এরকম, সমীকরণ। হেডিংটা এই ধরনের হবে, সমীকরণ। সমীকরণ। তাহলে দেখো আরেকটা সমীকরণ কিভাবে সুন্দরভাবে দেওয়া যায়। মনে করো যে আমি একটু জটিল করে দেই, x টু দি পাওয়ার 5 মাইনাস 2x কিউব প্লাস হচ্ছে 3x স্কয়ার মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এই যে এটা হচ্ছে বহুপদী রাশি, এই অংশটুকু হচ্ছে বহুপদী রাশি, আর এইখান থেকে 0 পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু হচ্ছে সমীকরণ। 0 বাদে কিন্তু সমীকরণ হবে না। তাহলে একাধিক বহুপদী রাশির যোগ বিয়োগ যদি শূন্য হয়, তাহলে তাকে বলা হয় বহুপদী সমীকরণ। এবার সমীকরণ কিরকম হতে পারে? আমরা জানি যে কোনো বহুপদী রাশির পরিচিতিটা আসে তার ঘাতের উপর, তার ঘাতের উপর। যেমন এইটার ঘাত হচ্ছে 5, তাইলে এটা হচ্ছে
পাঁচ মাত্রার বহুপদী রাশি, পাঁচ মাত্রিক বা পাঁচ মাত্রার। এখানে ঘাত দেখো 2, তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক বা দুই মাত্রা, যেভাবে মনে রাখো দ্বিমাত্রিক বা দুই মাত্রা। কথা কি বোঝাইতে পারছি? তাহলে সর্বোচ্চ ঘাত যেটা হবে সর্বোচ্চ ঘাতের অনুযায়ী নাম হয়। যেমন তোমাদের গতদিন একটা উদাহরণ দিছি, বাড়িতে যদি কেউ চেয়ারম্যান থাকে গ্রামে, তখন ওই বাড়ির নাম হয়ে যায় চেয়ারম্যান বাড়ি। যদি কেউ মেম্বার থাকে কোনো বংশে, তাহলে ওই বংশের নাম হয়ে যায় মেম্বার বাড়ি। এই ধরনের আর কি, যেটার ঘাত সর্বোচ্চ পরিমাণ বড়, যেটার ঘাত সর্বোচ্চ পরিমাণ বড় সেটাই হচ্ছে। যেমন আমাদের গ্রামে একটা বাড়ি ছিল দারোগা বাড়ি, কারণ ওই দাদা অনেক আগে দারোগা ছিল, তো তার নাম অনুসারে দারোগা বাড়ি। এরপর ওই বাড়ি থেকে অনেকেই ব্যাংকে চাকরি করে, কিন্তু ব্যাংকারের বাড়ি হয় নাই, ওই দারোগা বাড়ি নামে এখনো পরিচিত। তো এমন ভাবে যেটা হচ্ছে সবচেয়ে বড় ঘাত, সেই ঘাত অনুযায়ী বহুপদীর নাম দেওয়া হয়। এটা পাঁচ মাত্রার বহুপদী, এটা দুই মাত্রার বহুপদী। এবার চলো আমরা একটু আদর্শ দ্বিঘাত বহুপদী, আদর্শ তিন ঘাত বহুপদী এগুলো একটু দেখে আসি। তার আগে আদর্শ সমীকরণটা একটু দেখা উচিত না? তাইলে একটু লেখো আদর্শ রাশি বা আদর্শ সমীকরণ। আদর্শ আদর্শ সমীকরণ, আদর্শ সমীকরণটা এরকম হয়। মনে করো যে এ শুরু হয় জিরো থেকে, এ জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস এইভাবে যেতে 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 একটা সময় হয়ে যাবে এ এন, এ চলে যাবে এন পর্যন্ত, এক্স টু দি পাওয়ার হয়ে যাবে এন মাইনাস এন ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আদর্শ বহুপদী সমীকরণ বলা হয়, আদর্শ বহুপদী সমীকরণ। এটার কনসেপ্ট এখন তোমাদের লাগবে না, জাস্ট দেখানোর জন্য দিলাম। তুমি দেখো আদর্শ দ্বিঘাত বহুপদী সমীকরণ, আদর্শ দ্বিঘাত বহুপদী সমীকরণ, আরে আদর্শ আদর্শ দ্বিঘাত বহুপদী সমীকরণ। বুঝো, আদর্শ দ্বিঘাত বহুপদী সমীকরণ। আদর্শ দ্বিঘাত বহুপদী রাশি বোঝা মানেই কি সমীকরণ বুঝতে পারা। তাহলে আদর্শ দ্বিঘাত বহুপদী রাশি আমি দেই, আদর্শ দ্বিঘাত বহুপদী রাশি আমি আগে বুঝি। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে আদর্শ বহুপদী রাশি। এখন এটাকে যদি জিরো করে দেই তাহলে আমি কি পেয়ে যাই? সমীকরণ। এখন এটা তখনই দ্বিঘাত সমীকরণ আদর্শ হবে। এখানে কনসেপ্টটা বুঝো, আদর্শ দ্বিঘাত হওয়া এইটুকু বলে দিলেই আদর্শ দ্বিঘাত হয় না, এখানে ছোট্ট আরেকটু কনসেপ্ট বলতে হয়। এই ছোট কনসেপ্টটা হচ্ছে এই এর মান কখনোই শূন্য হতে পারবে না। তুমি দেখো এর মান যদি শূন্য হয় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণে এর মান যদি তুমি শূন্য বসাও তাহলে এই সম্পূর্ণ অংশ শূন্য হয়ে যাবে, তখন বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই অংশটুকু অবশিষ্ট থাকবে। এখন দেখো তো এক্স এর ঘাত কত আছে? এক্স এর ঘাত বা মাত্রা আছে হচ্ছে 1, তখন কিন্তু এটা দ্বিঘাত বহুপদী রাশি রইল না, তখন হয়ে গেল একঘাত বা একমাত্রিক বহুপদী রাশি। এর জন্য আদর্শ দ্বিঘাত বহুপদী রাশি হওয়ার শর্ত হচ্ছে সর্বোচ্চ ঘাত যেটা, এই যে দ্বিঘাত, এর সহগ এ, এই এ কখনোই শূন্য হতে পারবে না। তাহলে আমি যদি আদর্শ ত্রিঘাত বলি, আদর্শ ত্রিঘাত, তাহলে কি হবে? এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জিরো। তখনই আদর্শ ত্রিঘাত হবে যখন এ নট ইকুয়াল টু জিরো হবে, কারণ এ জিরো হলে এ এক্স কিউব পুরো রাশিটা জিরো হয়ে যাবে। এটা হচ্ছে আদর্শ ত্রিঘাত বহুপদী সমীকরণ। তাহলে আদর্শ পঞ্চঘাত যদি বলে, পাঁচ ঘাত বা পঞ্চঘাত যদি বলে, তাহলে কি হবে? এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স প্লাস এফ ইকুয়াল টু জিরো। এ বি সি ডি ই এফ পর্যন্ত চলে আসছে। এখানে কন্ডিশন ওইটাই, এ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যেটা তার সহগ কখনোই জিরো হতে পারবে না, তাহলে সেটা পঞ্চঘাত হবে না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কিভাবে আদর্শ সমীকরণগুলো লেখা হয়? পাওয়ার বড় থেকে পর্যায়ক্রমে ছোটর দিকে আসে, এই হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণগুলো লেখা যায়। এবার আসো বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি হয়, এই টপিকটাও একটু পড়াই দেই। যদিও তোমাদের এইখানে অত বেশি কাজে লাগে না, একটু জানা থাকা উচিত, এমসিকিউ এর জন্য লাগতে পারে। বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ভাগ, বহুপদীর যোগ বিয়োগ গুণ এবং হচ্ছে ভাগ। আচ্ছা,
মনে করো পি অফ এক্স একটা বহুপদী, সরি পি অফ এক্স একটি বহুপদী, এটা এইরকম একটা বহুপদী। সাপোজ হচ্ছে আমি সংখ্যা দিয়ে দেই, ধ্রুবক সংখ্যা দিয়ে দেই। মনে করো 3x³ মাইনাস 2x² প্লাস x প্লাস 5 এই হচ্ছে। আর কিউ অফ এক্স এটাও একটা বহুপদী, এটা মনে করো 4x³ মাইনাস 2x², আচ্ছা এটা প্লাস 2x² দিলাম, প্লাস 3x মাইনাস 3, এই দুইটা বহুপদী, তাই না? দুইটাই কিন্তু বহুপদী রাশি আমি লিখলাম। এইবার দেখো পি অফ এক্স এবং কিউ অফ এক্স যদি আমি যোগ করি, তাহলে যে রাশিটা পাবো ধরে নিলাম সেটা আর অফ এক্স, এটা 100% শিওর বহুপদী হবে। কারণ বহুপদীর যোগের ক্ষেত্রে কি, যার যার চলক মিল আছে, শুধুমাত্র তার সহজ যোগ বিয়োগ হবে। যেমন এই দুইটাকে যোগ করলে হবে 7x³ কথা কি বুঝাইতে পারছি? এইভাবেই তো যোগ বিয়োগ গুলো হয়। তাহলে যোগ করলে যোগফল একটা বহুপদী রাশি পাবো। আর পি অফ এক্স এর সাথে যদি আমি কিউ অফ এক্স কে যোগ না করে যদি বিয়োগ করি, তাইলে যে রাশিটা পাবো আর অফ এক্স, এটাও ডেফিনেটলি একটা বহুপদী হবে। কারণ কি, শুধুমাত্র সহগ বিয়োগ হবে, চলক তো চেঞ্জ হবে না। এইবার ঘটনা হচ্ছে পি অফ এক্স এর সাথে যদি আমি কিউ অফ এক্স কে গুণ করে ফেলি, পি অফ এক্স এর সাথে যদি আমি কিউ অফ এক্স কে গুণ করলে যে অ্যান্সারটা পাবো সেটাও 100% শিওর থাকা বহুপদী হবে। কারণ এটা গুণ করলে দেখো 3 এবং 4 গুণ হবে, এবং গুণ করলে পাওয়ার হচ্ছে যোগ হয়ে যায়, তাহলে 3 4 12 x টু দি পাওয়ার হয়ে যাবে, 3 আর 3 যোগ করলে 6, তার মানে পাওয়ার বাড়তে থাকবে, পাওয়ার বাড়তে থাকবে। এমনিতেই তো তারা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাদের পাওয়ার যদি যোগ হয় আরো বড় হবে। সুতরাং গুণ করলে, দুইটা বহুপদী গুণ করলে আমি যে গুণ ফলটা পাবো এটাও একটা বহুপদী হবে, 100% শিওর। এবং মুখ্য পদ কত হবে, মুখ্য সহগ কত হবে, এটা যদি তোমার কাছে চায় তাহলে তুমি অন্যগুলা হিসাবই করবা না, তুমি শুধু এই যে প্রথম যে বড় দুইটা আছে এই বড় দুইটাকে গুণ করে দিবা, 3 4 12 x টু দি পাওয়ার 6, তাহলে 6 মাত্রার বহুপদী পাবো। নতুন যে বহুপদীটা পাবো এটা 6 মাত্রার পাবো, মুখ্য পদ হবে এই যে দুইটার গুণফল, বাকিগুলা তোমার গুণ করার দরকারই নাই। কথা কি ক্লিয়ার? এইবার আসো, ঘটনা হচ্ছে যদি পি অফ এক্স কে আমি যদি ভাগ করে দেই কিউ অফ এক্স দ্বারা, পি অফ এক্স কে যদি আমি কিউ অফ এক্স দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে কিন্তু ঘটনা উল্টাই যাবে। সেই ক্ষেত্রে যে অ্যান্সারটা পাবো আর অফ এক্স, এটা কন্ডিশন হবে। এই কন্ডিশনটা কি, এটা বহুপদী হতেও পারে নাও হতে পারে, বহুপদী হতেও পারে নাও হতে পারে। বিষয়টা দেখো, বিষয়টা এই ধরনের, মনে করো উপরে আছে x³ মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3, এটাকে যদি ভাগ করো, দেখো উপরে যে চলক তার মাত্রা বড়, নিচের চলকের মাত্রা ছোট, সুতরাং এটাকে ভাগ করলে এটা বহুপদী হবে। কেন, উপরেরটাকে x মাইনাস 3 ইন্টু x² প্লাস 3x প্লাস হচ্ছে 3 3 9 ডিভাইডেড বাই x মাইনাস 3 লেখা যায়। এখানে x মাইনাস 3 কেটে দাও, তাহলে যে রাশিটা থাকলো এটা ডেফিনেটলি বহুপদী। অর্থাৎ দুইটা বহুপদীকে যদি ভাগ করো, তাহলে যদি লবের মাত্রা বড় হয় হরের মাত্রা ছোট হয়, তাহলে তুমি নিঃসন্দেহে বলতে পারো যে হ্যাঁ এটা একটা বহুপদী হবে। কিন্তু তারপরেও কোশ্চেন আছে, তারপরেও কথা আছে। কথা হচ্ছে যদি একাধিক রাশি হয়, একাধিক রাশি হইলে মনে করো যে এই যে এই ধরনের একটা ঘটনা ঘটলো, মনে করো যে x³ প্লাস 7x² প্লাস 1, নিচে আছে মনে করো যে হচ্ছে x³ প্লাস হচ্ছে 7x প্লাস 1, এই ধরনের রাশি দ্বারা যদি ভাগ করো, ফার্স্টে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে দেখার পরে তুমি ডিসিশন নিতে পারবা, আগেই তুমি ডিসিশন নিতে যাও না। এই হচ্ছে বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ভাগ। এবার এগুলাকে যোগ বিয়োগ তো তোমরা সেই 6 থেকেই করে আসছো, এই দুইটাকে পাশাপাশি লিখে যোগ করবা, বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ করে দিয়ে বিয়োগ করে ফেলবা, আর গুণের ক্ষেত্রে গুণটা একটু বড় হবে, গুণও করে আসছো, ভাগ করার সময় উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করতে হবে, ওইটা তোমরা এখন পারবা। এখন কথা হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটা টপিক, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সমীকরণ এবং অভেদের মধ্যে সম্পর্কটা কি আর পার্থক্যটা কি, এটা একটু আমাদের দেখতে হবে, আজকের টপিকের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তোমরা যে আংশিক ভগ্নাংশ করবা, ওই আংশিক ভগ্নাংশের মধ্যে সমীকরণ এবং অভেদের মধ্যে সম্পর্ক লাগবে। আমি মনে হয় আজকে অনেক বেশি ফাস্ট করাই ফেলতেছি, তাই না? কারণ হচ্ছে মেন বেসিক আলোচনা শেষ, তো এটা জাস্ট এমনি একটু দেখার জন্য, এই জন্য চেষ্টা করতেছি তাড়াতাড়ি করার জন্য।
তাহলে দেখো একটা পার্থক্য আমরা দেখে ফেলি, সমীকরণ এবং অবেদের পার্থক্যটা আমরা দেখে ফেলি। সমীকরণ কাকে বলবে? সমীকরণ হচ্ছে সেই সকল রাশি বা ফাংশন যা এক্স এর নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয়। তাহলে আমি একটু লিখে ফেলি, সমীকরণ হচ্ছে সেই সকল রাশি বা ফাংশন যা এক্স এর নির্দিষ্ট কিছু মানের জন্য স্যাটিসফাইড হয় বা সিদ্ধ হয়। ইংরেজিতে কথাটা হচ্ছে স্যাটিসফাইড, বাংলায় হচ্ছে সিদ্ধ হয়। আর তাহলে অভেদের সংজ্ঞাটা হচ্ছে, অভেদ হচ্ছে এক্স সেই সকল রাশি বা ফাংশন যা এক্স এর সকল মানের জন্যই সিদ্ধ হয়। সেই মানটা ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে, যে কোনো মানের জন্যই সিদ্ধ হবে। তাহলে সংজ্ঞাটা হলে এইভাবে লেখা যায়, যে সকল সমীকরণ এক্স এর সকল মানের জন্য সিদ্ধ হয়, যে সকল সমীকরণ এক্স এর সকল মানের জন্য সিদ্ধ হয়, সকল মানের জন্য সিদ্ধ হয়, তাকে অভেদ বলে। আচ্ছা, তাকে অভেদ বলে লেখার দরকার নেই। কথা হচ্ছে উদাহরণ ছাড়া তুমি এইটাকে ফিল করতে পারবে না। এবার একটা উদাহরণ চিন্তা করা যাক, খুব সহজ একটা উদাহরণ চিন্তা করো, যেমন x + 2 = 5। এটা একটা সমীকরণ। এই সমীকরণ তখনই সম্ভব হবে যখন x = 3 হবে। দেখো এটাকে যদি একটু ক্যালকুলেশন করো, x = 5 - 2 অথবা x = 3। তার মানে শুধুমাত্র x = 3 এর জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে, শুধুমাত্র x = 3 এর জন্য সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে শুধুমাত্র x = 3 এর জন্য। তাছাড়া এই যে দেখো আরেকটা যদি উদাহরণ দেই, এটা গেল এক নাম্বার উদাহরণ। আরেকটা, এই যে একটা সরকারি সমীকরণ আছে x² - 5x + 6 = 0। এই সমীকরণ সবারই মুখস্থ। এখানে দেখো x এর ঘাত আছে 2, সুতরাং x এর দুইটা মানের জন্য সমীকরণ সিদ্ধ হবে। আবার উপরেরটায় x এর ঘাত ছিল 1, দেখো একটা মানের জন্য সমীকরণ সিদ্ধ হয়েছে। নিচে x এর ঘাত হচ্ছে 2, দুইটা মানের জন্য সমীকরণ সিদ্ধ হবে। এটাকে যদি তুমি মিডল টার্ম করো তাহলে দেখো কি হয়ে যায়, x² - 3x - 2x + 6 = 0। অথবা কমন নাও, x কমন নিলে হচ্ছে x - 3 - 2 কমন নিলে x - 3 = 0। অথবা x - 3 × x - 2 = 0। অতএব x এর দুইটা মান পাইছো, x = একটা পাইছো 2 এবং আরেকটা পাইছো 3। নিচে দেখা যায়, হ্যাঁ। তাহলে x এর দুইটা মানের জন্য সমীকরণ সিদ্ধ হচ্ছে। তাহলে ঘাত যদি 3টা হয় তাহলে x এর মান পাবো আমরা 3টা। আমরা ভাগশেষ উপপাদ্য করব এবং ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে যখন উৎপাদকে বিশ্লেষণ করব, এই পুরো বিষয়টা আমরা তখন দেখব। এইবার আসো এখানে কি লেখা যায়। এখানে মনে করো x² + 2x - 1, x² + 2x + 1 দিলাম, মাইনাস x - 1 হোল স্কয়ার = 0। x - 1 হোল স্কয়ার = 0, এখানে অবেদ চিহ্ন দেওয়ার দরকার নেই। এই যে দেখো একটা সমীকরণ, এই সমীকরণে x এর যে কোনো মানের জন্য এই সমীকরণ সমান হয়। এই সমীকরণ আরে না, এইটা এইটা এটা কি হইলো, এখানে একটু মনে হয় প্লাস দিতে হবে, হ্যাঁ, নাহলে সমীকরণ মিলে না। এই যে দেখো, এখন দেখো x = তুমি 0 বসাও, x = 0 হইলে এটা হবে 0 প্লাস এটা হবে 0 + 1 মাইনাস এটা হবে 0 + 1 হোল স্কয়ার = 0। অথবা তুমি কি পাচ্ছ, এখানে পাচ্ছ +1, এখানে প্লাসে মাইনাসে -1, +1 - 1, তাহলে +1 - 1 = 0 অথবা 0 = 0। তাহলে x = 0 এর জন্য সমীকরণে কি পাইছো, 0 = 0 পাওয়া গেছো। ওকে, কোনো সমস্যা নাই, x = 0 এর জন্য সমীকরণ সিদ্ধ হয়েছে। আমি একটু এখানে লিখে রাখলাম। এবার আসো x = তুমি 1 বসাই দেখো, x = 1 বসাইলে 1² মানে 1 + 2 * 2 + 1 মাইনাস x এর মান 1 বসাইলে 1 + 1 মানে হচ্ছে 2 হোল স্কয়ার = 0। তাহলে দেখো এখানে কত পাও, এখানে পাচ্ছ হচ্ছে 3, 1 + 2 3 আর একে হচ্ছে কত পাইছো, 4 মাইনাস 2 × 4 = 0। দেখো এখনো সমীকরণ সিদ্ধ হয়ে গেল। তাহলে x = আমি 1 বসাইলাম, তাও সমীকরণ সিদ্ধ হয়ে গেল। তাহলে x = 1 এর জন্য সমীকরণ কি হয়েছে, সিদ্ধ ডিম। তাহলে লিখে রাখো সিদ্ধ ডিম। এবার আসো x =
কি বসানো যায়, -3 বসাই, তাহলে x ইকুয়াল টু -3 বসাইলে কি হবে, -3 স্কয়ার মানে কি 3 3 9, -3 আর 2 গুণ করলে হচ্ছে 6 +1, সরি এখানে তো হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, এই যে এইবার আসো x এর মান -3, x এর মান -3, তাহলে -3 আর +1 এ -2 হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো 9 থেকে 6 গেলে 3 আর 1 এ 4 বিয়োগ, এখানে 2 2 4 এবং স্কয়ারের জন্য মাইনাস কাটা যাবে, স্কয়ারের জন্য মাইনাস কাটা যাবে, এখানে থেকে 4 এখানে থেকে বিয়োগ 4 ইকুয়াল টু 0। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। তার মানে x এর যেই মানটাই বসাই সমীকরণ সিদ্ধ হইতে থাকে, এইগুলাকে বলা হয় অভেদ। এবং এটা যে সিদ্ধ হবে এটা তো তুমি তাকাইলেই বুঝতে পারো, কারণ কি x স্কয়ার প্লাস 2x প্লাস 1 থেকে আমি বাদ দিছি কি x প্লাস 1 হোল স্কয়ার, x প্লাস 1 হোল স্কয়ারের সূত্রই তো x স্কয়ার প্লাস 2x প্লাস 1। তার মানে এখানে যা লিখছি এখান থেকে তাই বাদ দিছি, এখানে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 লিখছি আর এখানে x প্লাস 1 হোল স্কয়ার লিখছি। দেখো x প্লাস 1 হোল স্কয়ারের সূত্রটাই তো x স্কয়ার প্লাস 2x প্লাস 1, অর্থাৎ -5 থেকে +5 বাদ দিছি অথবা +5 থেকে -5 বাদ দিছি, একই তো কথা। এই জন্য এখানে যেই মানই বসাই আমার সমীকরণ সিদ্ধ হবে, তাহলে এগুলাকে বলা হবে অভেদ। এবার সমীকরণ যখন সমান হবে তখন সমান চিহ্ন হয়, আর অভেদের ক্ষেত্রে কি চিহ্ন হবে জানো, অভেদের ক্ষেত্রে এইরকম 3টা দাগ দিতে হবে। তাহলে অভেদ মানে কি, x এর সকল মানের জন্যই সমীকরণ সিদ্ধ হইলে তাকে বলা হবে অভেদ, আর শুধুমাত্র নির্দিষ্ট মানের জন্য যদি ফাংশনটা সিদ্ধ হয় তাকে বলা হবে সমীকরণ। যেমন আমি কিছু উদাহরণ দেই, আমি আরেক দুইটা মানে ব্যবহারটা বলি, কোথায় ব্যবহার। তোমরা যখন বিন্দুর স্থানাঙ্ক লেখো x, y নির্ণীয় সময়, যখন তোমাদের সমাধান করতে দেয় দুইটা সমীকরণ দেয়, দুইটা সমীকরণ থেকে সমাধান করে x এবং y এর মান বের করো, তখন তোমরা লেখো নির্ণেয় সমাধান x, y 2, 1 লেখো, সমস্যা নাই, সমাধান পাইছো কি, ঠিক আছে। কিন্তু যখন তোমাকে কোনো বিন্দুর স্থানাঙ্ক লিখতে দেয়, যেমন মনে করো a বিন্দুর স্থানাঙ্ক 2, 3, তখন কিন্তু আমরা মাঝখানে কোনো চিহ্ন দেই না। অনেকেই লেখো a ইকুয়াল টু 2, 3, স্থানাঙ্ক জ্যামিতি করার সময় অনেকেই এই কাজটা করো, এটা কখনোই করা যাবে না। তাহলে কি করতে হবে, অভেদ চিহ্ন দিয়ে তুমি দিতে পারো, a অভেদ 2, 3, a ইকুয়াল টু 2, 3 তুমি দিতে পারো না। বিন্দুর স্থানাঙ্ক a ইকুয়াল টু 5, -8 তুমি দিতে পারো না, তুমি অভেদ দিতে পারো a অভেদ 5, -8, এটা একটা ব্যবহার। আর আংশিক ভগ্নাংশ যখন করব সেখানেও আমরা অভেদ দিব, কারণ কি যখন আমি আংশিক ভগ্নাংশ করব x এর সকল মানের জন্য সে সত্য হবে। তো আংশিক ভগ্নাংশ চ্যাপ্টারে গেলে এই বিষয়টা আরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। তো এই ছিল হচ্ছে তোমাদের মোটামুটি বহুপদীর বেসিক, যতটুকু তোমাদের প্রয়োজন। এরপরে বহুপদী সমীকরণের মূল ধরতে হয়, মূল থেকে সমীকরণ গঠন করা যায়। আবার সমীকরণ সমাধান করে, যেমন আমরা একটু আগেই দেখলাম সমীকরণ সমাধান করে মূল নির্ণয় করছিলাম, ভুলে গেলা? দেখো তো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা সমাধান করে x এর মান কি পাইছি 2, 3। এই দুইটাই হচ্ছে সমীকরণের মূল, এই দুইটাই হচ্ছে সমীকরণের মূল। এদের অনেক নাম আছে। মূল, মূলকে ইংরেজিতে বলা হয় রুট বা সমাধান অথবা বীজ, সমীকরণের বীজ যে যে নামে বলে, এইগুলা হচ্ছে এটা। আচ্ছা নিচে কি দেখা যায়, আমি লিখতেছি, দেখা যায়। তো এই হচ্ছে কথাবার্তা মোটামুটি বহুপদী চ্যাপ্টারের। পরের ক্লাসটাতে হচ্ছে আমি তো ভাগশেষ উপপাদ্য দেখাবো ইনশাল্লাহ। এরপরে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ আমরা দেখব, চক্রক্রমিক, মানে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম মানে কাজের ম্যাথ এবং অনুশীলনী ম্যাথ এমন ভাবে করার চেষ্টা করব আমরা, যাতে করে নোট খাতাটা করলে মানে তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসে যে না এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে আমি পারবো, এতটুকু কনফিডেন্স যেন হয়। সো সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখবা, পুরো প্লেলিস্টে যদি দেখো তোমাদেরই উপকার হবে। আমার জন্য শুধু একটু দোয়া করবো, ওইটুকুই আমার পাথেয়। আল্লাহ হাফেজ।